বাপবয়সী লোক এসে আমাদের বলে দাদা ভাই, বাপবয়সী লোক তারা এসে এক একজনে হাত জোর করে আমাদের সামনে ভোটটা দেন। ভোট হয়ে গেল, তাদের আর কোনো খোঁজ খবর নাই। এই যে এত ঝড় হয়, বৃষ্টি হয়, রেল লাইনে অত্যাচার হয়। শান্তনু ঠাকুর আমাকে দেখলো না, সরকার কি দেখতে আসবে? সে আমাদের আমরা তাদের বলে তাদের ভোটটা দিই, তাদের মতুয়ার দলের ভিতরে আছি, তারপরেও আমাদের কিন্তু সেইভাবে কোনোদিনই করে না। ভোটের সময় শান্তনু ঠাকুরের বউ এসেছিল, আমাদের ভোট দেবেন 4 নম্বরে, মনে যেন থাকে 4 নম্বরে। আম পাম জানে টিনে উড়ে গেছে, আবার বিটি মানুষ হয়ে আবার সেই টিনের কাছে আবার তার ভিতরে বাচ্চা কাছে নিয়ে রয়েছি। তাহলে আমি ঠাকুর বড় হয়েছে, আরও বড় হোক, আমরা মরা মানুষ মরে যাই। যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন এই রাস্তাটা কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন। তখন সে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে রেলে যত ঘর আছে সেগুলো কোয়ার্টার করে দেওয়া হবে, বলেছিল তো। এটাও কিন্তু সে একবার ঘোষণা দিয়েছিল, কিন্তু তারপর থেকে সেই ঘোষণা পর্যন্তই হয়েছে। আর এই রাস্তাটার তিনি বলেছিলেন, রাস্তাটা তিনি করে দিয়েছেন আজ পর্যন্ত। তাছাড়া আর কোনো উন্নতি এখানে হয়নি। সরকারের লোক আসতো, প্রত্যেক দিনে এসে বলতো আপনারা ঘর ভাঙেন, আর নাহলে এরপরে অন্য ব্যবস্থা করব, বুলডোজার দিয়ে ভেঙে দেবো, ওরকম ভয় দেখাতো। আমরা বাচ্চা কাছে নিয়ে থাকি, যদি রাত্রিবেলা আইসে বুলডোজার দিয়ে ভেঙে ঠেঙে দেয়, তার জন্য আমরা চলে আসি এখানটা ভাড়া। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, রয়েছি ঠাকুরনগরে ঠাকুর বাড়ির সামনে। এবার নিশ্চয়ই আপনারা ভাবছেন যে হঠাৎ সঙ্গীতা ঠাকুরনগর কি করতে গেল, ভোট তো মিটে গিয়েছে। হ্যাঁ, বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ঠাকুরনগরেই কিন্তু যে ঠাকুর বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর, তার বংশধররা এখন দুটি রাজনৈতিক দলে বিভক্ত, তৃণমূল এবং বিজেপি। এবং লোকসভা নির্বাচন মিটে গেলেও সামনেই রয়েছে বাগদা বিধানসভায় উপনির্বাচন। সেখানেও শোনা যাচ্ছে যে ঠাকুর বাড়ির 2 সদস্যের মধ্যে লড়াই হবে। ইতিমধ্যেই মমতাওয়ালা ঠাকুরের মেয়ে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, এটা ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উঠে আসছে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম। এখন বিষয়টা হচ্ছে রাজনৈতিক এই লড়াইয়ের মধ্যে মতুয়াদের কি আদৌ কোনো উন্নয়ন হচ্ছে, নাকি শুধু ঠাকুর বাড়ির উন্নয়ন হচ্ছে? রেল লাইনের ধারে এমন কিছু উদ্বাস্তু মতুয়া তারা বাস করেন। তারা সেই যখন বঙ্গভঙ্গ হয়, পূর্ববঙ্গ থেকে যখন এপার বাংলায় চলে আসে, তখন থেকেই তারা এইভাবে উদ্বাস্তু হিসেবে জীবন কাটাচ্ছে। তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি পরিস্থিতি। প্রমথ রঞ্জন ঠাকুর তিনিও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, তারপরে বংশানুক্রমে তার বংশধররাও, তাদের মধ্যে কেউ সাংসদ থেকেছেন, কেউ মন্ত্রিসভার সদস্য, কেউ আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এই মুহূর্তে। কিন্তু তারপরেও তাদের কেন এই অবস্থা, কেন এখনও টিনের সেই চালার ঘরেই তাদেরকে থাকতে হচ্ছে? মতুয়াদের কি আদৌ কোনো উন্নয়ন হচ্ছে, নাকি শুধু ঠাকুর বাড়ির উন্নয়ন? কথা বলবো সাধারণ মতুয়াদের সঙ্গে। কি মনে হয় আপনাদের, যা পরিস্থিতি দেখছি এভাবে টিনের ঘরের মধ্যে আছেন, তো আপনাদের কি উন্নয়ন আদৌ হচ্ছে, নাকি শুধুই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা? আমাদের কোনো রাজনীতির থেকে, কোনো দল থেকে আমাদের কোনো উন্নয়ন নয়। ভোটের বেলায় সবাই আসে, এসে বলে দাদা, হ্যাঁ, বাপবয়সী লোক এসে আমাদের বলে দাদা ভাই, বাপবয়সী লোক তারা এসে এক একজনে হাত জোর করে আমাদের সামনে ভোটটা দেন। ভোট হয়ে গেল, তাদের আর কোনো খোঁজ খবর নাই। এই যে এত ঝড় হয়, বৃষ্টি হয়, রেল লাইনে অত্যাচার হয়, কোনো লোক এসে জিজ্ঞাসা করে না যে তোরা কীরকম আছিস বা কীরকম অসুবিধে, কোনো কিছু না। আমাদের ভোট নেওয়ার জন্যই ওই ভোটের সময় আসবেন, এসে জোরহাত করবেন, ব্যাস চলে যাবেন। ভোট হয়ে গেল, আর কারোর কোনো খবর নেই। কিন্তু আপনাদের যে ঠাকুরবাড়ির সদস্য রয়েছেন শান্তনু ঠাকুর, তিনি একবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, তো কখনো ওনাদেরকে গিয়ে জানিয়েছেন যে আপনাদের এরকম এত সমস্যা? হ্যাঁ, জানানো যে এই যে 2 নম্বরে কত ঘর ছিল, ঘরগুলো যখন উঠে যায় তার কাছে বারবার যাওয়া হয়েছে। তার জন্যে সে তাদের জন্য কোনো সুরাহা করেনি যে এই লোকগুলো কোথায় যাবে। যাক, ঘরগুলো ওই পাশে কাজ হচ্ছে, প্ল্যাটফর্ম হবে, রেলের কাজের জন্য তুলে দিয়েছে, ঠিক আছে। তারাও তো গরিব মানুষ, কেউ ভাড়া বাড়িতে আছে, কেউ দেখা যাচ্ছে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আছে, এই করে তারা এখন আছে। কেউ দেখা যাচ্ছে কোনো গাছতলায় এখনও আছে, তারা সেইভাবে পড়ে আছে। কী করবে, কোথায় যাবে? আজকে তো আমাদেরও সেরকম দিনে এসে গেছে, আমরাও শুনছি কিন্তু আমাদের তুলে দেবে, তাহলে উঠে যেতে হবে। কিন্তু আমাদের পিছনে কোনো রাজনীতির দলও নেই, আর আমাদের কেউ দেখতেও আসে না। আপনারাও খাসের জায়গায় রয়েছে? খাসের জায়গায় আসি। এবার তারা বলতে পারে রেলের জায়গায় কেন আসো? অভাবের তাড়নায় আসি, অভাব আছে তাই করতে পারিনি, তাই এখানে পড়ে আসি।
তুলে দিলে কোথায় আবার যাব সেখানে চলে যেতে হবে। একদিকে তো মমতা বালা ঠাকুর তিনিও রাজ্যসভার সাংসদ, অন্যদিকে শান্তনু ঠাকুর তিনি আবার সাংসদ হয়েছেন, বিজেপি সাংসদ প্লাস প্রতিমন্ত্রীও। তো তারপরেও আপনাদের এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না, কি ভাবছেন এইগুলো নিয়ে আপনি? আমরা কী ভাববো এখন, রাজনীতির দলে তো আমরা রাজনীতির ভাবনা তো আর আমরা ভাবতে পারি না, আমাদের ছোটো মাথা, আমরা ছোটো মাথা নিয়ে থাকি। যাদের রাজনীতিবাদা তারা রাজনীতি নিয়ে ভাবে, তাদের ব্যাপার, তারা কি করবে না করবে তাদের ব্যাপার। তাদের আজকে ইচ্ছে হচ্ছে তুলে দিচ্ছি, কালকে ইচ্ছে হচ্ছে বসাই দিচ্ছি, এটা তাদের ব্যাপার। তাদের যদি দয়া শরীর, তারা যদি দয়ায় ধরে তাহলে করবেন, দয়া না হলে তো করবেন না। প্রমোদ রঞ্জন ঠাকুর যিনি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, তিনিও খোদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। তখন থেকে আজকে মানে ঠাকুরবাড়ির সদস্যরা মানে একেবারে বংশানুক্রমিকভাবে তারা দেখা গেছে কেউ সাংসদ হয়েছেন, মন্ত্রিসভার সদস্য থেকেছেন, কেউ প্রতিমন্ত্রী হয়েছেন, কিন্তু তারপরেও আপনাদের মানে সাধারণ মানে মতুয়াগড়ে সাধারণ মতুয়াদের কোনো উন্নতি হয়নি, শুধু কি ঠাকুরবাড়ির উন্নতি হয়েছে? এখন কোন মতুয়ার হয়েছে না হয়েছে সেটা আমার তো জানা নেই। আমি সামান্য রেললাইনের বসে থাকি, কাজবাজ করি, খাই দেই। এইবার কার উন্নতি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের এখান দিয়ে কোনো উন্নতি আজ পর্যন্ত হয়নি। এটাই বলতে পারি। একমাত্র যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন তখন এই রাস্তাটা কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন। তখন সে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে রেলে যত ঘর আছে সেগুলো কোয়ার্টার করে দেওয়া হবে, বলেছিল তো। এটাও কিন্তু সে একবার ঘোষণা দিয়েছিল, কিন্তু কোনো তারপর থেকে সেই ঘোষণা পর্যন্ত হয়েছে। আর এই রাস্তাটা তিনি বলেছিলেন, রাস্তাটা তিনি করে দিয়েছেন আজ পর্যন্ত। তাছাড়া আর কোনো উন্নতি এখানে হয়নি। সেই রকমই আছে, কোনো উন্নতি নেই, কিছুই নেই, কোনো উন্নতি নেই। রেলের ওই যে ঘরগুলো উঠেছে তাদের ঘর দেওয়ার কথা ছিল, কিছু হয়নি। আর আপনাদের কোনো উন্নতি, কোনো মানে সুযোগ সুবিধা পান সরকার থেকে? সরকার থেকে কোনো কিছুই আসে না এখন, সুযোগ সুবিধা কোনো কিছুই আসে না। ভোটের সময় সবাই দেখা যায়, তারপরে আর কারো দেখা যায় না। ভোটের সময় সব দেখা যায়, তারপরে আসি কোনো অসুবিধা হলে আমরা আসি, তারপরে আর নাই। আচ্ছা, এই যে আবাস যোজনা, এই প্রকল্পগুলো তো কেন্দ্রীয় প্রকল্প। আপনাদের এখানকার যে সাংসদ তিনি বিজেপি সাংসদ, প্রতিমন্ত্রী, তারপরেও কেন আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন? দেখেন এখন এই সে পশ্চিমবাংলায় আছে এক ক্ষমতা এক পার্টি আর আরেকজন, এখন কোন দিকে কী ওনারা করছে সেটা তো এখন ওনারাই ভালো বলতে পারবে। আমরা তো ইসে নেই, আমরা তো সাধারণ মানুষ যেরকম কাজ করি, দিন আনি দিন খাই, এই অবস্থা। এই শুধু এই উন্নতি এইটুকুনি হচ্ছে যে রেলের, আর কোনো উন্নতি নেই। কি মনে হয় আপনাদেরকে কি শুধু ভোট ব্যাংক করে রেখে দেওয়া হয়েছে? ভোট ব্যাংক করে রেখে দেওয়া হয়েছে না কি হয়েছে আমি অতটা বলতে পারবো না, তবে সাধারণ মানুষের খুব একটা সুবিধা হচ্ছে না। ঠাকুরবাড়ি শুনছি এটা উন্নতি হচ্ছে, এটা টাকা দিচ্ছে, ওটা দেখে কি সেরকমও কিছু হচ্ছে না। এখন এই রিসেন্টলি কিছু টাকা পেয়েছে নাকি উন্নতি করছে, আস্তে আস্তে কাজ করছে দেখতেছি। এখন কতদূর কী হচ্ছে ওনারাই জানে, নেতারাই জানে। সাধারণ মানুষও কোনো কিছু হচ্ছে না। এই সাধারণ মানুষ হলে তো এই ঘরগুলো কিছুটা হলেও সরকারি যে জমিগুলো আছে কিছু তাহলে তাদের দেওয়ার চেষ্টা করতো, সেরকমও কিছু হচ্ছে না। অনেক দৌড়িয়েছে, বহুত দৌড়িয়েছে, দৌড়তে মনে হয় জুতো ক্ষয় হয়ে গেছে, তো কোনো উন্নতি হচ্ছে না। শান্তনু ঠাকুর বা মমতা ঠাকুর গেছে, কয়েকবার গেছে, কোনো এর বিষয়ে কোনো হচ্ছে না। কারণ হচ্ছে শান্তনু ঠাকুর এখন বর্তমানে যে ক্ষমতায় আছে, কিন্তু মমতা বালা ঠাকুর নেই এখন। মমতা বালা যদি কিছু করতে যায় তার তো ক্ষমতা নেই। আবার শান্তনু ঠাকুর করলে করতে পারে, কিন্তু রাজ্য রয়েছে তোমার তৃণমূলের এই ক্ষমতায়, এখন সেদিক দিয়েও করতে পারছে না। এখন সে রাজনৈতিক ব্যাপারে এখন তারা বুঝতে পারবে। রাজনীতির গেরোয় পড়ে কি আপনারা সমস্যায় ভুগছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যদি সেই সমস্যা না হতো তাহলে এই ঘরগুলো শুরু হওয়া নিশ্চয়ই একটা হতো। এই 2 দিন পরে তো আমাদেরও শুনছি এই সাইডে 1 নম্বর প্ল্যাটফর্ম হবে, আমাদেরও উঠে যেতে হবে। আমাদেরও মনে ওনাদের মতন এরকম কিছু হয়তো ভাড়া চলে গেল, কেউ হয়তো জমি কিনেছে, তা নাহলে কেউ দেশের বাড়ি চলে গেল। পেট চালাতে পারি না, 4টে বাচ্চা আমি বাঁচাই। আমার 4টে বাচ্চা নিয়ে বাঁচতে আমার কষ্ট হয়।
আজকে বাড়াবাড়ি আমি কী করে বাসি? আমার বর আমার কাছে নাই। তাহলে এই জিনিসটা শান্তনের বাড়ি না এলো 50 দিন দিয়ে রাত দুপুর তোমাতে আইছি, তার ক্ষমতা কিছু হলো না। আপনি সংসার শীত, চালান? আমি সংসার চালাই, বাচ্চাকে আমি মানুষ করলাম। এই যে আমার পাশের ঘরের মানুষ, ওই যে আমার পাশের ঘরের মানুষ, জিজ্ঞেস করো। এই যে ছাদটুকুও নেই। মাথা কোনো সাজানে 5 তলা কোনো মাটিও নেই। কি করে এখন কি করব? কি কাজ করেন? এমনি আমি নতুন করে একটু ফুলের ব্যবসা নামছি। ফুলের ব্যবসা? হ্যাঁ, সেই ফুলের ব্যবসা করে 5 জনের পেট চালান, প্লাস কোনো রকমই পেট চলে। বাচ্চাদের পড়াশোনা করাতে পারেন না, কি করে? কত বড় ওরা? মানে এখন আস্তে 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 একটু বড় হয়ে গেছে। আজকে 12 বছর আমার বর চলে গেছে। আমি সেদিনটাই তোমাদের ওদের বড় করতেছি, কিন্তু পড়াশোনার ভিতরে যাতে পারি না, কেন ওরকম আমার নেই, টাকা পয়সা নাই, আমি কী করে পড়াবো? না, তো মানে শান্তনু ঠাকুরের কাছে গিয়ে অনেকবার বলেছেন, কিন্তু তারপর সাহায্য পান? 50 বার গেছি নিচে, শীতের সময় না হলে 50 বার দিয়ে ওনার ওই ইসে দিয়ে আমরা মাসার কামড় খাই খেয়ে মানে অদষ্ট হয়ে গেছে। কেউ বাচ্চা নিয়ে গেছে, কেউ মানে যার যেটা যার যেটুক সামর্থ্য নিয়ে সেইটুক নিয়ে শীতেরই গেছি, যে বছর এসি কিচ্ছু করে নাই। ভোট চাইতে আসেন? ভোট সম্প্রতি তো আসছে, ভোট তারও দিছি, মিটে গেল তার এইটা। শুধু ভোটের সময় ভোট চাইতে আসে? ভোটের সময় ভোট চাইতে এসে ভোটটা দিয়ে দিই। আম ফাম জানে টিনে করতে উড়ে গেছে, আবার বিটি মানুষ হয়ে আবার সেই টিনে আবার কাছাই আবার তার ভিতরে বাচ্চা কাছে নিয়ে রয়েছি। তাহলে আমি ঠাকুর বড় হয়েছে, আরো বড় হোক, আমরা মরা মানুষ মরে যাই। আচ্ছা, মানে ঠাকুর পরিবারের উন্নতি হচ্ছে, কিন্তু আপনাদের মতো সাধারণ মতুয়াদের কোনো উন্নয়ন হচ্ছে না? হচ্ছে কোথায়? এখানে পেট চালাতে নেই যে ভাড়া, এই একটা ঘরে ভাড়া। আমরা কেউ বাড়ির মালিক না, ওই যে ওই বাড়ি থাকি, আমরা ওই বাড়ির মালিকও না, আমরা ভাড়া থাকি। আমার ছেলে মাত্র ইনকাম করতে পারে না। কত বড় ওরা? এই 10 বছর 12 বছর। আচ্ছা, তাহলে পড়াশোনা করতে পারি না, লকডাউনে যে কীভাবে পড়াইছে পারি নাই পড়া। আর কোনো ব্যবস্থা কি তোমাদের ভিতরে আছে? তোমরা সরকারের কাছে কোনো দাবি রাখতে চাইবেন? সরকার আমাদের দেখতে আসবে কেন? শান্তনু ঠাকুর আমাকে দেখলো না, সরকার কি দেখতে আসবে? সে আমাদের, আমরা তাদের বলে তাদের ভোটটা দিই, তাদের মতুয়ার দলের ভিতরে আছি, তারপরেও আমাদের কিন্তু সেইভাবে কোনো দিনই করে না। আমপান ধরে কেউ না খেয়ে দিছে, কেউ ঘর গেছে, কেউ গান গেছে, কোনোদিন তো দেখতেছিল না জানে এই লাইন ফেরসে কেটা আছে। এই রেল লাইনের ধারেই থাকা হতো আপনাদের? হ্যাঁ, আমাদের ওই যে ওইখানে বসবাস করতাম। তা আমাদের সরকার দিয়ে নোটিশ দিছিল, তা আমরা নোটিশ দেওয়ার পরে ঠাকুরবাড়ি গেছি, শান্তনু ঠাকুরের দ্বারে। শান্তনু ঠাকুরের দ্বারে যাওয়ার পরে শান্তনু ঠাকুরের বললাম, তারপরে বলছে আপনাদের ভোট আছে? আমরা বলছি আছে, মানে সবার নেই, পরিবারের 2 জন 3 জনের করে আছে। তা বলে ঠিক আছে, আপনাদের চিন্তা করা লাগবে না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, বলে কি করা যায়? ঠিক আছে, তা বলে আপনারা অমুক দিন আসেন। গেলাম, আধার কার্ডের জেরক্স নিয়ে গেলাম, ভোটার কার্ডের জেরক্স নিয়ে গেলাম, নেওয়ার পরে তোমরা কয়টা ফ্যামিলি লিস্ট করে নিয়ে আসবা, নিয়ে গেলাম, দিলাম। দেওয়ার পরে কয়েকদিন পরে আবার যেতে বলছে, আমরা গেছি, বলে দেখছি তোমাদের কি করা যায়, এরকম বলে বলে দিন তারিখ খালি করছে, পাল্টাচ্ছে। তারপরে একদিন ওই খ্রিস্টানপাড়া ওদিকে জায়গা আছে, রেলের জায়গা, তা আমাদের নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানের লোকজন অবজেকশন জানাইছে যে এদের বসতে দেওয়া যাবে না, মানে আমরা ফ্যামিলি ভালো না, আমরা পরিবার ভালো না, আমাদের পরিবার। তা মানে ওইখানে বসতেই দেবে না। আমরা যে কটা পরিবার, আমরা একটা পরিবারও ভালো না। ভালো না কেন? আমরা নাকি আমাদের ছেলেপেলে নেশা করে, এই সমস্তর জন্য বসতে দেবে না। ঠিক আছে, তারপরে ওই শান্তনু ঠাকুর বলে এদিন নাকি অনেক কিছু হয়েছে, তা আমাদের আবার পরে আবার নিয়ে গেছিলো। তা ওইখানের এক মহিলা আছে, ওই মহিলা বলে এক কথা বসতে দেবো না এখানটা। তারাও মতুয়া, আপনারাও মতুয়া? হ্যাঁ, সব মতুয়া, কিন্তু আমাদের বসতে দেয়নি ওইখানটা। তারপরে আমরা চলে আসলাম। আসার পরে ওই ঠাকুরবাড়ির ওই পাশটা একটু জায়গা আছে, কলা গাছ লাগানো আছে, ওইখানটা বলছে তোমাদের এইখানটা দেওয়া হবে। তার মধ্যে আবার ওই কিছু ঘররা ওরা কিস্তিতে জায়গা কিনে গেছে, তারা
বাড়িতে মানে জায়গা কিনে কিস্তিতে জায়গা কিনে তারা চলে গেছে। আর আমরা 10-12টা ঘর, আমাদের তো জায়গা নেই, আমরা কোথায় যাবো, আমরা তো কিনতে পারি না। হ্যাঁ, তা আমার মেয়ে এইটুখানি, আর ছেলেরে কষ্ট মষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি, কি করবো। কিসে পড়ে? ওইবার এই 10-এ পড়ে। সরকারি স্কুলে? আর তারপরে আমরা আবার ওই যার কথা ওই গেলাম ওইখানটা, তা ওইখানের লোকজনও বসতে দেবে না, তা ওনার দ্বারে গেলাম শান্তনু ঠাকুরের দ্বারা আমার বাচ্চারে নিয়ে, যে ঠাকুর মশাই আমার এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো, আমরা কোথায় যাবো, আমাদের একটু ব্যবস্থা করে দিন। আমাদের সামনে বলে ঠিক আছে দেখছি। তারপরে কি আইপের দ্বারা না ফোন করলো, কার দ্বারা ফোন করলো, বলে এখানে কুইক আসিন। আর আমরা তো ওইখানে যে বসে রয়েছি, উনি লোকজন ডাইকে আনবে। আর আমরা বসে রয়েছি 2 ঘন্টা ধরে বসে রয়েছি, কোনো লোকজনরে পাঠায় নাই। তারপর ওইখানে লোকজন তো বসতে দেবে না। তারপরে আমরা সেই জিনিস টিনিস নিয়ে চলে আসছি আবার বাড়িতে। তো আপনারা এইভাবে কত বছর ধরে, মানে কতদিন ধরে এইভাবে কাটাচ্ছেন এই ঘরহীন? এইখানটায় এসে এই যে 6 মাস হয়ে গেছে। আর আপনাদেরকে উচ্ছেদ, এই রেল লাইনের ধারে তো থাকতেন, উচ্ছেদটা কবে করা হলো? আমাদের ওই প্রত্যেক দিনে আসতো, ওই সরকারের লোক আসতো, প্রত্যেক দিনে এসে বলতো আপনারা ঘর ভাঙেন, আর নাহলে এরপরে অন্য ব্যবস্থা করব, বুলডুজার দিয়ে ভেঙে দেবো, ওরকম ভয় দেখাতো। আমরা বাচ্চা কাছে নিয়ে থাকি, যদি রাত্রিবেলা আইসে বুলডুজার দিয়ে ভেঙে ঠেঙে দেয়, তার জন্য আমরা চলে আসি এইখানটা ভাড়া, বাচ্চা নিয়ে। কি করব, আমাদের তো থাকা লাগবে বাচ্চা নিয়ে। তো অর্থাৎ আপনাদের ভোটটা নেওয়া হয়, কিন্তু আপনাদেরকে কেউ দেখে না? ভোটের সময় শান্তনু ঠাকুরের বউ এসেছিল, আমাদের ভোট দিবেন 4 নম্বরে, মনে যেন থাকে 4 নম্বরে। ভোট নিয়ে গিয়ে আপনাদের জন্য কোনো কাজ করেন না। তো এখন তো আপনারাও শুনছেন যে আপনাদেরকেও উচ্ছেদ করে দেওয়া হতে পারে, তো এখন আপনাদের কি ভাবনা? আমরা কি এখন যখন 10 জনা যা হবে আমারও তাই হবে, এখানে আরও তো 10 জন আছে, তাদের যে পরিস্থিতি হবে আমারও সেই পরিস্থিতি হবে। কোনো প্রতিবাদ বা কোনো দাবি দেওয়া রাখবেন না যে আপনাদের যাতে একটা ব্যবস্থা করে দেওয়া হয়? পিছনের তো একটা খুঁটি চাই, কোনো দাঁড়াতে গেলে বা ঝড় আসলে তার একটা ধরে একটা গাছ বা কিছু চাইতো, সেই গাছ তো আমাদের সঙ্গে নেই। আমরা যে প্রতিবাদ করব সেই গাছটা তো আমাদের সাথে নেই, যে গাছটা আমরা ধরে আমরা হাওয়ার সাথে বা ঝড়ের সাথে লড়াই করব, অতএব সেটা তো আমাদের পিছনে নেই। যদি কোনো রাজনীতি দল আমাদের সাথে যে একটা সাপোর্ট দিত যে তোমরা এগিয়ে যাও, আমরা আছি, কিন্তু এরকম তো কেউ নেই। অর্থাৎ যে হরিচাঁদ ঠাকুর, এই মতুয়া ধর্মের প্রবর্তক গুরুচাঁদ ঠাকুররা যেভাবে আপনাদের পাশে ছিল সেই সময়, এখন বলছেন সেই বাড়ির সদস্যরা এখন নিজেদের কথা ভাবতেই ব্যস্ত। এখন সেটা তো ঠিক বলতে পারবো না, তাদের ভাবনা ব্যস্ত না জনগণের জন্য ভাবার ব্যস্ত, সেটা এখন তারাই জানে। এই সম্বন্ধে আমরা কোনো খোঁজখবর পাইনি। সরকারের কাছে কোনো দাবি রাখবেন? সেটা যখন সময় আসবে তখন দেখা যাবে। যদি আমাদের উচ্ছেদ করতে আসে, তখন যদি সবাই 10 জন দল ভাই আমরা এখানে আসি, তারা যদি একতা হয় তাহলে সেটাই হবে। তখন যদি 10 ভাই ঝাঁপাই পড়ে চলো আমরা একটা প্রতিবাদ করি, হবে, কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব না। এখানে যদি সবাই 10 জন যদি এবার যেভাবে তুলে দেবে, তারা যদি উঠে যায় আমারও উঠে যেতে হবে। আর যদি 10 জন যদি প্রতিবাদ করে দাঁড়ায়, তাহলে আমারও দাঁড়াতে হবে। সরকারের কাছে কোনো দাবি রাখতে চাইবেন? কি বলবো, আমাদের এখন কিছু বলার নেই। ঠাকুরকে কিছু বলতে যাবেন? উনি তো আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন, সাংসদ। কি বলবো, আমি ওনার দরকার নেই। উনি দেখো দিদি, আমরা প্রায় 2 বছর ওনার ধারে ঘুরছি, আমাদের পার জুতো ক্ষয় হয়ে গেছে, সেই জন্য ওনার ইসে আর কোনো নেই। আর আমাদের কিছু রাস্তাঘাট হারিয়ে ফেলছি। এখন এই যে দেখো, এই যে কষ্ট মষ্ট করে এখন এইগুলো করি, এই দিয়ে করেন আপনাদের কি করে সংসার? এই সংসার চলে। এই দিয়ে মালা তৈরি হয়, তা এইগুলো ওই বিলে যায় আনতে, সে রোদ্দুরে খুব কষ্ট হয় এতে আমাদের। তাও এই মালা তৈরি, হ্যাঁ। তাই এই আমাদের এর ব্যবসা, আমি লোকের মালা গাঁথি, মানে বাচ্চা, হ্যাঁ লোকের মালা গাঁথি। সংসার তো চালাতে হবে, বাচ্চা কাচ্চা মানুষ তো করতে হবে। এখন ওনার ধারে আমার আর যাওয়ার ইচ্ছে নেই। উনি যেরকম 2 বছর ধরে হাঁটিয়েছে, আমাদের পার জুতো শেষ হয়ে গেছে, কিন্তু উনি কোনো ব্যবস্থা করতে পারেনি, বুঝতে পারলেন? এই উদ্বাস্তু হয়েই জীবনটাকে মেনে নিয়েছেন। কি করব, কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। সে যদি পারতো আমাদের ঠিক 10টা ঘরের 12টা ঘরের ব্যবস্থা করতেই পারতো,
25টা ঘর ছিলাম। কিছু যাদের ধরো টাকা কিছু আছে তারা অত কিস্তিতে জায়গা কিনে তারা বাড়িঘর করেছে, কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই। আমরা আর বাড়িঘর করতেও পারিনি, জায়গাও কিনতে পারিনি, আমাদের এখন এই ভাড়া থাকতে হয়। 5 জন থাকি, 7 জন ছিলাম, আর ওগুলো আছে আমার পিসির বাড়ি আছে ওইখানে, আর আমরা 5 জন রয়েছি এখন। হুম। এই ফুল গেঁথে সংসার চলে নাকি? পরিবারের আর বাকিরা কি কাজ না, করে? ফুল গাঁথি আমি, এটা বলতে গেলে বসে থাকি তো তার জন্য ফুল গাঁথা হয়। হুম। আর ওই আমার শাশুড়ি আছে, কাজে যায় দোকানে। আমার শ্বশুর নিজে ফল ব্যবসা আছে। আমার স্বামী হোটেলে কাজ করে। এই তো এই মালাগুলো গাঁথলে কেমন মানে উপার্জন হয় তাও? হয় 7 টাকা করে বা 1 কুড়ি, 7 টাকা করে, ওই যতটা পারি। একটা মালার দাম 7 টাকা। কেমন বছরে মানে মাসে কটা করে মালা গাঁথতে পারো তাও? আমি তো সবে নতুন, অতটা পারি না। দৈনিক কটা মালা গাঁথ? এই কয়দিন হলো আমি গাঁথা শুরু করেছি। দিনে তাও কটা গাঁথতে পারো? পারি 5-6 কুড়ি পারি। 5-6টা করে পারো, তাই তো? তো সেক্ষেত্রে দৈনিক বলতে গেলে 50 টাকা করে আর ইনকাম। দিনে 50 টাকা। অনেকে শুনছিলাম যে অনেকের রয়েছে যারা ফুল গেঁথেই যাদের সংসার চলে, তো দিনে 50 টাকা ইনকাম হলে বসে থাকি বলে তার জন্যই গাঁথি, নাহলে এছাড়া কিছু না। ঘরে বসে থাকি ওর জন্যই গাঁথা, নাহলে আমার। তোমরা এই রেল লাইনের ধারে এই যে এখানে থাকো, শুনছি ওপারের যারা থাকতো তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তো এগুলো শুনেছো কখনো? তোমাদেরও উচ্ছেদ করে দেওয়া হতে পারে এরকম শুনছি আমি। হবে, এখন দেরি আছে, কোনো মানে হচ্ছে, কথা হচ্ছে, আবার কোনো সময় বন্ধ হয়ে যাচ্ছে, কি করে এখন বলতে পারছি না। তোমাদের এখানে যারা রয়েছে আর কি, সাংসদ হয়েছেন শান্তনু ঠাকুর, জানো তো? ভোটে, এই যে ভোট হলো এবার। আমি অতটা বলতে পারবো না। আমি এখানে, আমার বাড়ি হয়েছে অন্য জায়গায়, তা আমি এখানে শ্বশুর বাড়ি, এটা আমার। আমি অতটা তো। এই ভোট হলো যে লোকসভা নির্বাচন, ভোটে শান্তনু ঠাকুর জিতে সাংসদ হয়েছে, জানো? সেটা বলতে পারবো না আমি। আমার বাড়ির লোক থাকলে যা ঠিক বলতে হতো। ভোট আসলেই হেডলাইনে চলে আসেন মতুয়ারা। এবার যে মতুয়াদের নিয়ে এত রাজনীতি, তাদের ইতিহাস সম্পর্কে একটু জানবো না? এই মতুয়া ধর্মের প্রবর্তক হলেন হরিচাঁদ ঠাকুর। বাংলাদেশের ফরিদপুর জেলার সাফলডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর, তার পুত্র, তিনিও এর ধর্মের অন্যতম গুরু হয়ে ওঠেন, এবং তার একটি বাণী বিশেষ গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে প্রয়োজনে ভিক্ষা করো, তাও ছেলে মেয়েদের শিক্ষা দাও। অর্থাৎ শিক্ষাকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এবং এই যে মতুয়া, তারা আসলে নমশূদ্র। এই নমশূদ্র কথাটা কিভাবে আসে? আসলে 1885 সালের পর থেকে এই যে বাঙালিদের যে হিন্দুদের যে জাতি বিভেদ, সেই জাতি বিভেদের ফলে এই নমশূদ্র কথাটিও প্রবর্তিত হয়। তবে নমশূদ্রর আগেই কিন্তু হরিচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের প্রবর্তন করে ফেলেন। যারা মতুয়া ধর্মাবলম্বী তারা সবাই নমশূদ্র। নমশূদ্রদের আসলে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না। তারা কৃষক, তাদেরকে অন্তজ মানা হতো। এই যারা কৃষক গোষ্ঠীর, যারা অন্তজ, যারা মন্দিরে প্রবেশ করতে পারতেন না, কিন্তু তাদেরই আবার যে ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর, তাকে মতুয়া সম্প্রদায়ের মানুষরা মনে করতেন যে শ্রী চৈতন্যের অবতার তিনি, এবং স্বয়ং গুরুচাঁদকে মনে করতেন শিবের অবতার। এবং এখান থেকেই একটা আন্দোলন শুরু হয়, এই মতুয়া আন্দোলন, যাদেরকে উচ্চ বর্ণের মানুষরা সঠিক সম্মান প্রদান করতেন না। সেখান থেকে আজকের যে মতুয়াদের যে পরিস্থিতি, যে প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যে সমস্ত উদ্বাস্তুরা, যারা একসময় পূর্ববঙ্গ থেকে এসে এখানে উদ্বাস্তু হিসেবে রেল লাইনের ধারে বসবাস শুরু করে, তারা আজও উদ্বাস্তুই। মতুয়াদের মধ্যেই তাদের স্থান নেই, তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, তাদের এমন বক্তব্যও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থাৎ আজ কোথাও গিয়ে মতুয়ারা কি শুধুই ভোট ব্যাংকে তৈরি হয়েছে? যে আন্দোলন আজ কোথাও গিয়ে সেটা কি নিভে গিয়েছে?
প্রশ্ন কিন্তু একটা বড় আকার ধারণ করেছে।